ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেনে রীতিমতো তাণ্ডব রাশিয়ার। রাজধানী কিয়েভ সহ বিভিন্ন স্থানে রুশ হামলায় নিহত 9, আহত আরও অন্তত 14 জন। লোহিত সাগরে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলা হুতির, 4 নাবিকের মৃত্যু। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত নেপাল, বিপর্যস্ত রাসুয়া জেলা, অন্তত 8 জনের মৃত্যু, নিখোঁজ আরও 18 জন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইউক্রেনে রীতিমতো তাণ্ডব চালিয়েছে রাশিয়া। একের পর এক হামলার টার্গেট হয়েছে রাজধানী কিয়েভ, দোনেৎস্ক ও খার্কিভ সহ বিভিন্ন স্থানে। নিহত হয়েছে কমপক্ষে 9 জন, আহত আরও অন্তত 14 জন। রুশ বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দাবি করলেও হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ভোর রাত, যখন ঘুমে মগ্ন সবাই, কিয়েভের বুকে আঘাত হানল একের পর এক মিসাইল। বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড বহু স্থাপনায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় আবাসিক ভবন, গুদামঘর ও যানবাহন। কেবল রাজধানী কিয়েভই নয়, একযোগে রুশ হামলার শিকার হয় ইউক্রেনের কস্তিয়ান্তিনিভকা, দোনেৎস্ক ও খার্কিভ সহ দেশটির পূর্বাঞ্চলীয় 6টি জায়গা। মস্কোর দাবি, ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হয়েছে এসব হামলা, যদিও এতে হতাহতের শিকার বহু বেসামরিক নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চেয়ে নিয়মিত বিবৃতি দিয়ে গেলেও ফ্রন্টলাইন পরিস্থিতি যথারীতি উত্তপ্ত। বেশ কয়েকদিন ধরে ইউক্রেনে হামলার মাত্রা আরও বাড়িয়েছে পুতিন বাহিনী। মঙ্গলবার 3.5 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়েছে বলে জানায় কিয়েভ। একদিনে 728টি ড্রোন ও 13টি মিসাইল ছুড়েছে রুশ সেনারা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই বন্ধ হয়ে যায় কিয়েভে মার্কিন সহায়তা। গত কয়েক মাস ধরেই অস্ত্র চেয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের কাছে ধর্ণা দিয়ে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতদিন সাড়া না দিলেও 2 দিন আগেই কিয়েভকে আবার অস্ত্র পাঠানো শুরুর কথা জানায় ওয়াশিংটন। মূলত যুক্তরাষ্ট্রের বারবার চাপ সত্ত্বেও রাশিয়া যুদ্ধবিরতিতে আগ্রহ না দেখানোয় চটেছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে ট্রাম্পকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ডুবল আরও একটি বাণিজ্যিক জাহাজ। প্রাণ গেছে কমপক্ষে 4 নাবিকের। 6 জন জীবিত উদ্ধার হলেও এখনো খোঁজ মেলেনি 15 জনের। নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের দিকে যাওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। হুতির হামলায় 48 ঘন্টার মধ্যে দ্বিতীয় জাহাজডুবির ঘটনা এটি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সংস্থা। 48 ঘন্টায় পরপর 2 বাণিজ্যিক জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। বুধবার টার্গেট করা হয় লাইবেরিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ইটারনিটি সি। গোষ্ঠীটির দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলি বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল বাণিজ্যিক নৌযানটি। লোহিত সাগরে ইয়েমেনি উপকূলের কাছাকাছি এলে এতে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। ছোড়া হয় 6টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। একযোগে হামলা করা হয় মনুষ্যবিহীন নৌযান দিয়েও। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ও অধিকৃত ফিলিস্তিনের ইসরায়েলি বন্দরগামী জাহাজ ইটারনিটি সিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অভিযানের ফলে জাহাজটি সম্পূর্ণ ডুবে গেছে। আমাদের সতর্কবার্তা উপেক্ষা করার পরই এই হামলা করা হয়েছে। তবে হামলার আগেই জাহাজটি থেকে নাবিকদের সরে যেতে পর্যাপ্ত সময় দেওয়া হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি। জীবিত উদ্ধার করা হয় 6 জনকে। নৌযানটিতে 25 ক্রু অবস্থান করছিলেন বলে জানা গেছে। হামলার পর অনেকেই নিখোঁজ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, সুয়েজ খালের দিকে যাচ্ছিল ইটারনিটি সি নামের মালবাহী জাহাজটি। একদিন আগেই ম্যাজিক সিজ নামের আরেক কার্গো জাহাজে হামলা করে সম্পূর্ণ ডুবিয়ে দেয় হুতি বিদ্রোহীরা। 2023 সাল থেকে এ পর্যন্ত লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব এল মান্দেব প্রণালীতে বিভিন্ন জাহাজে শতাধিক হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
অনিক রহমান, যমুনা নিউজ। লোহিত সাগরে অভিযানের পর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার রাজধানী তেল আবিব লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া হয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পরপরই সতর্কতা সাইরেন বেজে ওঠে জেরুজালেম, তেল আবিব সহ একাধিক অঞ্চলে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করেন সাধারণ ইসরায়েলিরা। তবে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিতের দাবি করেছে আইডিএফ। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় কোনো ক্রমে কমছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবারও বর্বর হামলায় প্রাণ হারিয়েছে ৭৪ ফিলিস্তিনি। এদের মধ্যে ত্রাণ সংগ্রহে গিয়ে নিহত হয়েছে ৮ জন। উত্তরের ৭ই শরণার্থী শিবিরে রাতভর হামলায় ৭ শিশুসহ ৩০ জনের মৃত্যু হয়েছে। বোমার আঘাতে ধসে পড়া একটি ভবনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ৭০ থেকে ৮০ জন। প্রতিদিনই বোমাবর্ষণ চলছে ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কেন্দ্রে। উপত্যকায় গত কয়েকদিনে খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণহানির সংখ্যা ৭৭০ ছাড়িয়েছে। রেহাই পাচ্ছে না আগে থেকেই বিপর্যস্ত হাসপাতালগুলো। ২০২৩-এর অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে ৬ শতাধিক হামলার টার্গেট হয়েছে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে। ২০ মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মোট প্রাণহানি ৫৭,০০০-এর বেশি। ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটি বুধবার জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসব জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে তারা। ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতির আলোচনা কঠিন হয়ে পড়েছে বলেও দাবি তাদের। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তিনি। বলেন, চলতি সপ্তাহের শেষের দিকে হতে পারে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকো আলবানিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলের আগ্রাসনের কড়া সমালোচক তিনি। বুধবার এক ঘোষণায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে চলমান মামলায় সরাসরি যুক্ত হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে আলবানিজের বিরুদ্ধে। তিনি জাতিসংঘের দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নিপীড়ন ও গণহত্যার নথিপত্র প্রস্তুতে সহায়তা করছেন আলবানিজ। এছাড়া সম্প্রতি তার একটি প্রতিবেদনে গাজায় অভিযান পরিচালনায় তেল আবিবকে সহায়তাকারী বেশ কয়েকটি মার্কিন কোম্পানির তালিকা প্রকাশ করা হয়। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে স্পষ্ট হয়েছে ইরানের বিমান বাহিনী দুর্বলতা। সেই কারণেই দ্রুত আকাশপথে নিজেদের সক্ষমতা বাড়াতে চায় দেশটি। শোনা যাচ্ছে, এরই মধ্যে চীনের কাছ থেকে Z-10 ফাইটার জেট কেনার পরিকল্পনা করছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, নীতিগত কারণেই সামরিক সক্ষমতা বাড়াতে বেইজিংয়ের দ্বারস্থ হচ্ছে ইরান। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, চীনের কাছ থেকে উন্নত প্রযুক্তির Z-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে ইরান। তবে বিষয়টি কি নিছকই জল্পনা, নাকি ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতের বাস্তবতায় সামরিক সক্ষমতা জোরদারে তৎপর হয়ে উঠেছে তেহরান? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। নতুন এ যুদ্ধ বিমান কেনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের পর স্পষ্ট হয়ে পড়েছে ইরানের বিমান বাহিনীর দুর্বলতা। তাই যত দ্রুত সম্ভব Z-10 এর মতো ফাইটার জেট নিজেদের বহরে যুক্ত করবে ইরান। চীনের কাছ থেকে ৪০টি Z-10C যুদ্ধ বিমান কেনার কথা ইরান এখনো নিশ্চিত করেনি। তবে কয়েক বছর আগে রাশিয়ার কাছ থেকে ২৪টি Su-35 কিনলেও তা এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি। এই দেরির কারণে এখন চীনের Z-10C এর দিকেই ঝুঁকতে পারে তেহরান। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিত্র দেশগুলোতে তাদের চেংদু Z-10 সরবরাহ করতে প্রস্তুত তারা। ইরানের নতুন যুদ্ধবিমান কেনার তথ্য প্রকাশের ঠিক পরেই চীনের এমন মন্তব্যে অনেকের ধারণা, ইরানে যুদ্ধাস্ত্র সরবরাহের দিকে ইঙ্গিত দিচ্ছে বেইজিং। অন্যদিকে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ইরানকে সামরিক আগ্রাসন থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। চীনই একমাত্র দেশ যারা ইরানকে প্রভাবিত করতে পারে। তারা চাইলে আঞ্চলিক অস্থিতিশীল কার্যক্রম বন্ধ করতে ইরানকে চাপ দিতে পারে।
এর আগে সম্প্রতি চীন থেকে পাঠানো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হাতে পায় তেহরান। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। নেপাল চীন সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গেছে মৈত্রী সেতু। এই ঘটনায় নিখোঁজ অন্তত 18 জন। নেপালে নতুন করে প্লাবিত হয়েছে আরও 5টি এলাকা। সবচেয়ে ক্ষতি হয়েছে রাসুয়া জেলায়। এখন পর্যন্ত প্রাণ গেছে 8 জনের। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন নেপালের প্রধানমন্ত্রী। সর্বোচ্চ প্রচেষ্টায় উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত অঞ্চল। বিভিন্ন স্থান থেকে বন্যার পানি সরে যেতেই স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, গেল কয়েকদিন ধরেই পানি বাড়ছিল দেশটির ভূতেকোশি নদীতে। এর পাশাপাশি টানা বৃষ্টিতে সৃষ্টি হয় পাহাড়ি ঢল, ফলে দেখা দেয় আকস্মিক বন্যা। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবচেয়ে ক্ষতি হয়েছে নেপালের রাসুয়া জেলায়। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সেতু, তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্তত 5টি এলাকার সাথে। কর্তৃপক্ষ বলছে, বন্যায় নেপাল চীন সীমান্তবর্তী মৈত্রী সেতু ভেসে গেছে। দুর্ঘটনার সময় সেতুটিতে অন্তত 15টি যানবাহন ছিল, যাতে প্রাণ গেছে নেপাল চীন সহ বেশ কয়েকটি দেশের নাগরিকের। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে উদ্ধার কাজে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে এখনও উন্নতি হয়নি ভারতের হিমাচল প্রদেশের বন্যা পরিস্থিতির। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় বেড়ে চলেছে লাশের মিছিল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ অন্তত 173 জন। এর মধ্যে কের কাউন্টিতে নিখোঁজ অন্তত 161 জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে জরুরি বিভাগ। প্রশাসন জানিয়েছে, প্রত্যেক নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত চলবে এই তৎপরতা। তবে সময়ের সাথে সাথে কমছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা। নিহতদের স্মরণে 14 জুলাই সূর্যোদয় পর্যন্ত রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন টেক্সাসের গভর্নর। অন্যদিকে নিউ মেক্সিকোতে এক আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। লাভা উৎকীর্ণ হয়েছে যুক্তরাষ্ট্রের দ্বীপ অঙ্গরাজ্য হাওয়াইয়ের খিলাউয়া আগ্নেয়গিরিতে। স্থানীয় সময় বুধবার ভোর 4টার পর শুরু হয় লাভা নির্গমন। শুরুতে লাভার ফোয়ারা প্রায় 150 ফুট উচ্চতায় উঠলেও পরে তা পৌঁছে যায় প্রায় 1200 ফুট পর্যন্ত। জ্বালামুখ দিয়ে নির্গত হয় ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। টানা প্রায় 9 ঘন্টা ধরে চলে এই অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে হঠাৎ করেই থেমে যায় লাভা নির্গমন। এ ঘটনায় হতাহত হয়নি কেউ। বিতর্কিত চুক্তি ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে বলিভিয়ার পার্লামেন্টে। বুধবার নিম্নকক্ষে বিষয়টি নিয়ে আলোচনার সময় বাকবিতণ্ডায় জড়ান আইন প্রণেতারা। এক পর্যায়ে মৌখিক বিবাদ রূপ নেয় হাতাহাতিতে। শুরু হয় তুমুল হট্টগোল। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে হওয়া লিথিয়াম সংক্রান্ত এক চুক্তি ঘিরে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে বলিভিয়ান পার্লামেন্টে। লিথিয়াম উত্তোলন এবং প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে রাশিয়ান ও চাইনিজ প্রতিষ্ঠানগুলোর সাথে একটি চুক্তি করে বলিভিয়ার সরকার, যেটিকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দেন বিরোধীরা। দাবি, স্থানীয় সম্প্রদায়ের কোনো কাজে তো আসবেই না, উল্টো পরিবেশের ক্ষতি করবে এই চুক্তি। গেল শুক্রবারও পার্লামেন্টের অধিবেশন চলাকালীন তুমুল সংঘর্ষে জড়ান আইন প্রণেতারা। ভারতে একটি ট্রেনার জ্যাগুয়ার এয়ারক্রাফট বিধ্বস্ত হয়ে 2 পাইলট মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী। বুধবার রাজস্থানের চুরু জেলায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি। গুরুতর আহত অবস্থায় দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 2 পাইলটকে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন তারা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এর আগেও গেল বছরের এপ্রিলে গুজরাটে 2 আসন বিশিষ্ট একটি জ্যাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়। তার 1 মাস আগেও হরিয়ানার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় আরও একটি জ্যাগুয়ার যুদ্ধ বিমান। কোথা থেকে এত ভালো ইংরেজি শিখেছেন? লাইবেরিয়ার প্রেসিডেন্টকে এমন প্রশ্ন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে 5 আফ্রিকান দেশের নেতার সাথে বৈঠক করেন ট্রাম্প। কোথা থেকে এত ভালো ইংরেজি শিখেছেন? লাইবেরিয়ার প্রেসিডেন্টকে এমন প্রশ্ন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসে 5 আফ্রিকান দেশের নেতার সাথে বৈঠক করেন ট্রাম্প। লাইবেরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন গ্যাবন, গিনি, বিসাউ, মরিতানিয়া ও সেনেগালের প্রেসিডেন্ট। আলোচনার সময় লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প। তার ইংরেজি উচ্চারণ নিয়ে বিস্ময় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময়ে তার ভাষা শিক্ষা কোথায় হয়েছে বলে জানতে চান। লাইবেরিয়াতে শিখেছেন শুনে অবাক হন। বলেন, এই টেবিলে অনেককেই পেয়েছেন যারা এত ভালো ইংরেজি জানেন না। ট্রাম্পের এমন মন্তব্যে হেসে ফেলেন প্রেসিডেন্ট জোসেফ। And we just want to thank you so much for this opportunity. Well, thank you. And such good English, such beautiful. Where did you learn to speak so beautifully? Where were you educated? Where? Yes, sir. In Liberia. Yes, sir. Well, that's very interesting. It's beautiful English. Sure. I have people at this table can't speak nearly as well, and they come from. স্পেনের প্যাম্পলোনায় সান ফার্মিন উৎসবে ষাঁড় দৌড়ের চতুর্থ দিনে আহত হয়েছেন 7 জন। 6 জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাদের একজনের মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আয়োজনে অংশ হিসেবে ছেড়ে দেওয়া হয় 1 ডজন শক্তিশালী ষাঁড়কে। ঐতিহ্যের অংশ হিসেবে সাদা পোশাক ও লাল গলাবন্ধনী পরে তাদের সামনে দৌড়ান শত শত মানুষ। পাড়ি দেন 875 মিটার দীর্ঘ পথ। মাত্র 2 মিনিট 19 সেকেন্ডে প্যাম্পলোনার সরু গলিগুলো পেরিয়ে যায় এসব ষাঁড়, যা এবারের আসরের সবচেয়ে দ্রুত দৌড়ের রেকর্ড। এর আগেও 3 দিনের আয়োজনে আহত হয়েছে অনেকে। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।